আচ্ছা এবার হচ্ছে দেখো ভাই আমরা আসলে যে বিষয়টা পড়ছিলাম মানে আমরা যে তোমার 3টে স্টেপ পড়ছিলাম না, এই 3টে স্টেপকে আমি একটু সুন্দর করে ছকের মধ্যে লিখতে পারি। ছকের মধ্যে কিভাবে লিখতে পারি? ছকের মধ্যে দেখো প্রথম লিখবা যে প্রতিষ্ঠানের নাম, ধরো যে মান্নান এন্টারপ্রাইজ, তো মান্নান এন্টারপ্রাইজের বিশ্বতায় বিবরণী, তারপরে এত সাল, ধরো 2025 সাল, তো 2025 সালের 31শে ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের জন্য স্টাইল কিভাবে লিখবা। তারপরে বিবরণ, টাকার করে 3টা, টাকা টাকা টাকা, সিম্পল। আচ্ছা এবার হচ্ছে ভাইয়া প্রথম কি বলতো, প্রথম হচ্ছে আমরা বের করবো কি মোট মুনাফা। তাহলে মোট মুনাফা বের করার নিয়ম কি? নিয়ম হচ্ছে নিট বিক্রয় থেকে তুমি কি বাদ দিবা? বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিবা। তাহলে নিট বিক্রি থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে কি পাবো? মোট মুনাফা পাবো। আচ্ছা তারপরে দ্বিতীয় স্টেপ হচ্ছে আমার পরিচালন মুনাফা। তাহলে পরিচালন মুনাফার সূত্র কি? এই যে মোট মুনাফা পাইলাম, এই মোট মুনাফা থেকে আমি কি বলতো পরিচালন ব্যয়টা বাদ দিব। তাহলে মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে আমি কি পাবো? আমি পাবো পরিচালন মুনাফা। তারপর 3 নম্বর স্টেপ কি হচ্ছে আমার নিট মুনাফা। তাহলে নিট মুনাফা বের করার উপায় কি বলতো ভাই? নিট মুনাফা বের করার উপায় হচ্ছে যে পরিচালন মুনাফা এর সাথে আসলে অন্যান্য আয় যোগ করব এবং অন্যান্য ব্যয় বিয়োগ করব। তাহলে অন্যান্য আয় যোগ এবং অন্যান্য ব্যয় বিয়োগ করলে আমরা কি নিট মুনাফাটা পাবো। খুবই সিম্পল। আচ্ছা এবার দেখো তাহলে এবার হচ্ছে ভাই দেখো এবার মূল বিষয় হচ্ছে ভাই সব কিছু বুঝলাম, সব কিছু পারলাম, কিন্তু কিন্তু হচ্ছে এই যে আমরা পড়লাম বিক্রিত পণ্যের ব্যয়, হ্যাঁ এই যে বললাম আমরা বিক্রিত পণ্যের ব্যয় পড়লাম, এখানে ভাই বিক্রিত পণ্যের ব্যয় কোনগুলা আমি কেমনে চিনবো? আমি তো শোনো আমার তো পরীক্ষায় কখনো বিক্রিত পণ্যের ব্যয় এভাবে সরাসরি দেওয়া থাকবে না, থাকবে? কখনোই দেওয়া থাকবে না। তো আমি কেমনে বুঝবো বিক্রিত পণ্যের ব্যয় কোনটা? পরিচালন ব্যয়, পরীক্ষা তো কখনো সরাসরি পরিচালন ব্যয় দেওয়া থাকবে না। তো আমি কেমনে চিনবো যে কোনগুলা পরিচালন ব্যয়? টেনশনে পড়ে গেছো? হাই হেভি টেনশন হচ্ছে না? আচ্ছা এবার দেখো, তারপর ধরো যে অন্যান্য আয় এবং অন্যান্য ব্যয়, ভাই কোনগুলো অন্যান্য আয় কোনগুলো অন্যান্য ব্যয় আমি কেমনে চিনবো? হেভি টেনশন, হাইপার টেনশন হয়ে গেছো? আচ্ছা তো এখান থেকে আসলে মূল সাসপেন্স শুরু হচ্ছে আস্তে আস্তে, যে আমরা আমরা কি আস্তে আস্তে বেসিক থেকে একটু একটু করে কি একটু অ্যাডভান্সের দিকে যাচ্ছি, ঠিক না? আচ্ছা তো টেনশনের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা এখন বলো তো ভাইয়া আমরা তো আসলে মানে এটা হচ্ছে তোমার কঙ্কাল, ধরো একটা বিষয়ের মানে ইনফ্রাস্ট্রাকচার আমরা হয়ে গেছে, যে আমরা বুঝে গেছি যে নিট বিক্রি থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা মোট মুনাফা পাবো, আবার মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে আমরা পরিচালন মুনাফা পাবো, আবার পরিচালন মুনাফা থেকে অন্যান্য আয় যোগ করব এবং অন্যান্য ব্যয় বিয়োগ করলে আমরা কি নিট মুনাফা পাবো। তাহলে মোটামুটি বেসিক আইডিয়াটা আমাদের হয়ে গেছে। এখন বলো তো ভাইয়া এখন আমি যদি আসলে জানি যে বিক্রিত পণ্যের ব্যয় কোনগুলা, তাহলে আমি বিক্রিত পণ্যের ব্যয় যেগুলো আছে ওগুলো সবগুলো যোগ করব, যোগ করে এখান থেকে ম্যানেজ করে দিব। আমি যদি জানি পরিচালন ব্যয় কোনগুলা, তাহলে পরিচালন ব্যয় সবগুলো একসাথে যোগ করে এখান থেকে মাইনাস করে দিব। আমি যদি জানি অন্যান্য আয় কোনগুলো, তাহলে অন্যান্য আয় সবগুলো যোগ করে হ্যাঁ আমরা কি এখানে যোগ হিসাবে রাখবো। আমি যদি জানি যে অন্যান্য ব্যয় কোনগুলা, তাহলে সবগুলো অন্যান্য ব্যয় একসাথে এনে এখান থেকে বিয়োগ করে দিব। তখন কি আমি আসলে সিম্পলি নিট মুনাফাটা পেয়ে যাব। এখন আমাকে আসলে চিনতে হবে, তাহলে এখন আমার যে মানে নেক্সট স্টেপ হবে ওটা হচ্ছে আমাকে চিনতে হবে যে বিক্রিত পণ্যের ব্যয় কোনগুলা, পরিচালন ব্যয় কোনগুলা, অন্যান্য আয় কোনগুলা, অন্যান্য ব্যয় কোনগুলা। তো এই জন্য তোমাদেরকে আমি এই চারটা দিচ্ছি ভাইয়া। চারটা একটু বড় মনে হচ্ছে নাকি? আচ্ছা টেনশনের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা দেখো একটা বিষয় মনে রাখবা, আমি তোমাকে সিম্পল করে দিই, হ্যাঁ আমার জন্য একটু সিম্পল করে দিই ভাইয়া। দেখো আচ্ছা দেখো এই যে এখানে বলছে না তোমার যে কি বলছে এখানে, এখানে বললো দাঁড়া একটু ওয়েট করো। আচ্ছা বিক্রিত পণ্যের ব্যয় নাকি? আচ্ছা এই যে এখানে তোমার ধরো যে বিক্রিত পণ্যের ব্যয় বললো, এই যে বিক্রিত পণ্যের ব্যয় তুমি আসলে কেমনে বিক্রিত পণ্যের ব্যয় সহজে বের করবা, তোমাকে সিম্পলি বলে দিচ্ছি। দেখো আচ্ছা প্রথম কথা হচ্ছে তোমার একদম সিম্পল। দেখো প্রথম হচ্ছে তোমার এখানে প্রারম্ভিক মজুত পণ্য আসবে, প্রারম্ভিক মজুত পণ্য আসবে। আচ্ছা প্রারম্ভিক মানে কি? বছরের শুরুতে যে মজুত পণ্য বা হিসাবকালের শুরুতে যে মজুত পণ্য। তারপর আসবে কই যোগ এর সাথে প্রত্যক্ষ খরচ, মানে কইয়ের সাথে যত ধরনের প্রত্যক্ষ খরচ আছে এগুলো আসবে। তারপরে আসবে তারপরে মাইনাস হবে সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য। সিম্পল একদম। তোমাকে আরো সিম্পল করে দিই, খেয়াল করে একটু। কথা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এই কথার মানে কি? মানে হচ্ছে ওই পণ্যটা বিক্রয় করতে গিয়ে মানে ওই পণ্যটা বিক্রি করার জন্য তোমার যে প্রত্যক্ষ খরচগুলো হয়েছে, যে কি বলতো প্রত্যক্ষ খরচগুলো হয়েছে,
ওইগুলো হচ্ছে কি আমার বিক্রিত পণ্যের ফি। মানে যেই খরচগুলো একদম পণ্য বিক্রয়ের মানে ওই পণ্যটা তৈরি করার জন্য বা ওই পণ্যটা বিক্রি করার জন্য যে মেইন খরচগুলো হয়েছে ওটা হচ্ছে আমার বিক্রিত পণ্যের ফি। যে প্রত্যক্ষ খরচগুলো হয়েছে বিক্রিত পণ্যের ফি। দেখো, তো তোমার প্রতিষ্ঠানে যে শুরুতে প্রারম্ভিক মজুত পণ্য ছিল, ওই প্রারম্ভিক যে মজুত পণ্য ছিল ওই প্রারম্ভিক মজুত পণ্যটা অবশ্যই তুমি বিক্রি করছো, তার মানে বিক্রয় করার জন্যই তো এই ব্যয়টা হয়েছে। তুমি যে পণ্য কিনছো, তুমি পণ্য কেন কিনছো? এই পণ্য বিক্রি করবা, তাহলে বিক্রয় করার জন্য তুমি পণ্য কিনছো, তাহলে বিক্রয় করার জন্য যে যে খরচ হবে প্রত্যক্ষ খরচ, এগুলো হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। কারণ প্রত্যক্ষ খরচ মানে কি, যেই খরচটা ক্রয়ের সাথে সরাসরি জড়িত, বুঝতে পারছো? আচ্ছা, ধরো যে প্রারম্ভিক মজুত পণ্য, এটা তো এক ধরনের পণ্য, কই তুমি কিনছিলা, এটা কি এখন তোমার সমাপনী থেকে প্রারম্ভিক মজুত পণ্য হয়েছে, এটা কিন্তু পণ্য ক্রয়ের মতো একটা ব্যাপার স্যাপার, ঠিক না? আবার ধরো তুমি পণ্য কিনছো, এটা কি একদম সরাসরি কি প্রত্যক্ষ খরচ? ধরো যে পণ্য কিনতে গিয়ে তোমার মজুরি লাগছে, জাহাজ ভাড়া লাগছে, আমদানি শুল্ক লাগছে, তাহলে পণ্যের সাথে কি সরাসরিভাবে জড়িত, প্রত্যক্ষভাবে জড়িত, এই খরচগুলো কি বিক্রিত পণ্যের ব্যয়। এখন ধরো তুমি যে পণ্য কিনছিলে সব পণ্য তুমি ব্যবহার করো নাই, তাহলে সব পণ্য যে তুমি ব্যবহার না করো, ধরো সিম্পল ধরো, ধরো তুমি পণ্য কিনছিলে 100 টাকার, এখন মাস শেষে দেখলা যে 20 টাকার পণ্য বা বছর শেষে 20 টাকার পণ্য ব্যবহার তুমি করো নাই, সেটা বুঝো। তো তুমি কি বলতে পারবা যে পণ্য বিক্রি করতে গিয়ে আমার 100 টাকা খরচ হয়েছে? বলতে পারবা না। তোমার কাছে তো এখনো 20 টাকার পণ্য আছে, আছে না? আছে। ধরো যে তুমি পণ্য কিনছিলে 100 টাকার, বছর শেষে কি 20 টাকার পণ্য এখনো বিক্রি করো নাই, ওটা ঠিকঠাক আছে, মানে সমাপনী আছে। সমাপনী মজুত পণ্য মানে কি, যেই পণ্যটা বিক্রয় হয় নাই, অবিকৃত আছে, কি বলো তো ভাইয়া? অবিকৃত আছে, মানে বিক্রয় হয় নাই, ঠিক আছে? আচ্ছা, তো ধরো তুমি বিক্রি করছো 150 টাকা, ধরো তুমি কি বলতে পারো যে 150 টাকা বিক্রি করতে গিয়ে আমার 100 টাকা খরচ হয়েছে? বলতে পারবা? বলো তো ভাইয়া, তুমি কি কখনো বলতে পারবা যে আসলে আমার 150 টাকা বিক্রি করতে গিয়া আমার 100 টাকা খরচ হয়েছে? না, হয় নাই। তো কেন হয় নাই? কারণ 20 টাকার পণ্য তো এখনো তোমার কাছে আছে, তুমি এটা বিক্রি করো নাই। তাহলে তুমি কিনছিলে 100 টাকার পণ্য, 20 টাকার পণ্য এখনো খরচ হয় নাই, এখনো কি ব্যবহার করা হয় নাই। তো তুমি ব্যবহার করছো কত টাকা? 100 মাইনাস 20, তুমি 80 টাকার পণ্য ব্যবহার করছো। তাহলে 150 টাকা বিক্রি করতে গিয়ে তোমার 80 টাকার পণ্যকে তুমি ব্যবহার করছো। বিষয়টা ক্লিয়ার ভাইয়া? তো সেমভাবে এখানে ধরো যে প্রারম্ভিক মজুত পণ্য, কই যোগের সাথে প্রত্যক্ষ খরচ, এখান থেকে অবিকৃত যে পণ্য থাকবে, যে পণ্যটা বিক্রয় হবে না, ওটাকে মাইনাস করে দেখাতে হবে। যে সিম্পল, কারণ কি এই পণ্যটা তোমার এখনো কি খরচ হয় নাই, ব্যয় এখনো হয় নাই। বিষয়টা সিম্পল ভাইয়া? আচ্ছা, এখন যে পরিচালন ব্যয়, দেখো পরিচালন ব্যয়টা শেখার একদম ইজি উপায় যেটা আমি বলেছি, দেখো ওটা হচ্ছে তুমি একদম ইজিলি বুঝাই যে পরিচালন ব্যয়টা তুমি আসলে কিভাবে শিখবে, ঠিক আছে? আচ্ছা, এর আগে আমি তোমাকে একটু সিম্পলি একটা জিনিস দেখাই, একটু এগুলো একটু উপরে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, দেখো এগুলোকে একটু উপরে নিয়ে নিচ্ছি। এটা আই থিঙ্ক তোমার খুব একটা দরকার হবে না, বুঝতে পারছো? এটা তুমি মোটামুটি বুঝতে পারলে চলবে। এটা আমরা চাইলে এক পাশে এখানে সরিয়ে নিতে পারি, ঠিক আছে? ছোট করে এক পাশে সরিয়ে নিলাম, জাস্ট ছোট করে এখানে রাখলাম এক পাশে। হ্যাঁ, আর এটাকে আমরা একটু উপরের দিকে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, দেখো, আচ্ছা এটাকে আমরা একটু উপরের দিকে নিয়ে নিলাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো ভাই। হ্যাঁ, আচ্ছা, তো এটা হচ্ছে আমার তোমার বিক্রিত পণ্যের ব্যয় বোঝানো শেষ। আচ্ছা, এখন হচ্ছে পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়টা তোমাকে আমি সিম্পলি বলতে পারি এভাবে, দেখো এই পরিচালন ব্যয়টা হচ্ছে আমার সিম্পল বুঝো, তোমার দুই টাইপের। একটা হচ্ছে অফিসের খরচ বা অফিস ও প্রশাসনিক ব্যয়, প্রশাসনিক খরচ, এটা হচ্ছে একটা। হ্যাঁ, আর দ্বিতীয়টা হচ্ছে বিক্রয় উপরি ব্যয়। বিক্রয় উপরি ব্যয় সিম্পল। আচ্ছা দেখো, তাহলে একটাতে তোমার মানে দুইটা ব্যয়, একটা হচ্ছে অফিস এবং কি প্রশাসনিক খরচ, একটা হচ্ছে কি বলতো বিক্রয় উপরি ব্যয়। তাহলে অফিসের খরচ তো বুঝেছো, অফিসে যা যা খরচ, দেখো সিম্পল দেখো, অফিসে যা যা খরচ হবে এই সবগুলো খরচ কি আমার পরিচালন ব্যয়ের মধ্যে যাবে। আচ্ছা, তাহলে বিক্রয় উপরি ব্যয় কি? বিক্রয় করতে গিয়ে যা যা খরচ হবে ওইটা। তাহলে এর সাথে বিক্রিত পণ্যের ব্যয় পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এটা হচ্ছে প্রত্যক্ষ, এটা কি বলতো প্রত্যক্ষ, আর এটা কি পরোক্ষ। কিরকম দেখো ভাই, দেখো তুমি যদি একটা পণ্য বিক্রি করতে চাও তাহলে ওই পণ্যটা তোমাকে কিনতে হবে, এটা হচ্ছে প্রত্যক্ষ খরচ। এটা কি খরচ? প্রত্যক্ষ খরচ। কিন্তু তুমি যদি বিক্রি করতে চাও তাহলে তোমাকে বিজ্ঞাপন দিতে হবে, এটা কি প্রত্যক্ষ খরচ? না। তাহলে তোমার পণ্য যে কিনতে হবে, পণ্য কিনবা এবং ওই পণ্য ক্রয়ের সাথে জড়িত যে খরচ, ধরো যে পণ্য কিনতে গেলে আমদানি শুল্ক লাগবে,
পণ্যটা কারখানা আনার জন্য তোমার পরিবহন ভাড়া লাগবে, মজুরি লাগবে, এগুলো হচ্ছে প্রত্যক্ষ খরচ। ডক চার্জ লাগবে, এগুলো কি প্রত্যক্ষ খরচ। তাহলে প্রত্যক্ষ খরচগুলো আসবে কোথায়? বিক্রিত পণ্যের ব্যয়তে আসবে। কিন্তু ধরো যে এই পণ্য বিক্রি করার জন্য তোমাকে আসলে মানে বিক্রয় কমিশন দিতে হচ্ছে, যে সে তোমার পণ্য বিক্রি করে দিবে, তুমি তাকে কমিশন দিচ্ছ, এটা কিন্তু প্রত্যক্ষ খরচ না, পরোক্ষ খরচ। পণ্য বিক্রির জন্য তুমি বিজ্ঞাপন দিচ্ছ, এটা কি পরোক্ষ খরচ। বুঝতে পারছো ভাই? তাহলে এই যে তোমার পরোক্ষ যে খরচগুলো আছে, ওই পরোক্ষ খরচ কি বলতো এখানে আসবে। তাহলে এই যে দুইটা খরচ, একটা হচ্ছে তোমার অফিস ও প্রশাসনিক খরচ, একটা কি বিক্রয় উপরি খরচ বা বিক্রয় উপরি ব্যয়। আচ্ছা, আর অন্যান্য আয় এবং অন্যান্য ব্যয় হচ্ছে যেই আয় এবং যেই ব্যয়ের সাথে প্রতিষ্ঠানের পরিচালনার কোনো সম্পর্ক নাই। ধরো সিম্পল ধরো, ধরো এই প্রতিষ্ঠানে কি করে, সে পণ্য কই বিক্রি করে, ঠিক না? আচ্ছা, এখন ধরো সে যে পণ্য কই বিক্রি করে, এখন তার হাতে কিছু টাকা আছে, জমানো টাকা, ওই জমানো টাকা সেটা ব্যাংকে রাখছিল, ওইখান থেকে সুদ পাইছে। তাহলে এই সুদটা কি তার ব্যবসার মূল পরিচালনার সাথে সম্পর্ক, মানে এই যে আয়টা হইলো, যে ব্যাংকে টাকা রাখছিল, ওখান থেকে সে সুদ পাইছে, তার আয় হইছে, ওইটা কি তার মেইন অপারেশন ছিল? তার ব্যবসার তো মেইন অপারেশন এটা না। তার ব্যবসার মেইন অপারেশন হচ্ছে সে পণ্য কই বিক্রি করবে, ওখান থেকে লাভ করবে, ওখান থেকে কি সে আয় করবে। কিন্তু এই যে একটা এক্সট্রা আয় হইলো, তার ব্যবসার কি মেইন অপারেশনের সাথে, ব্যবসার মূল কার্যক্রমের সাথে জড়িত না, এটা হচ্ছে অন্যান্য আয়। সেমভাবে কিছু কিছু খরচ আছে যেটা কি ব্যবসার মেইন কার্যক্রমের সাথে জড়িত খরচ না, এটা হচ্ছে অন্যান্য খরচ বা অন্যান্য ব্যয়। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এবার দেখো, এই যে বললাম বিক্রিত পণ্যের ব্যয়, আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখি। হ্যাঁ, দেখো কি কি বলছে। হ্যাঁ, দেখো শুরুতে বলছে যে প্রারম্ভিক মজুত, বললাম যে কি প্রারম্ভিক মজুত মানে এটা আসবে। তারপর পণ্য কই তো অবশ্যই আসবে। তারপর পরিবহন বা আন্তঃপরিবহন, পরিবহন বা আন্তঃপরিবহন। ধরো যে তোমার আন্তঃপরিবহন মানে কি, কই পরিবহন। আন্তঃপরিবহন মানে কি বলতো, কই পরিবহন। এই বিষয়টা অনেকে পেছ লাগে যায়। হ্যাঁ, এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখো আন্তঃপরিবহন মানে কি একটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখো আচ্ছা, দেখো মনে রাখবো যে আন্তঃপরিবহন, এই যে বললাম আন্তঃপরিবহন। হ্যাঁ, সিম্পলি দেখো ভাইয়া, আন্তঃপরিবহন মানে হচ্ছে আমার, দেখো এক্ষেত্রে পরিবহনের ক্ষেত্রে আন্ত মানে হচ্ছে কই, আন্তঃপরিবহন হচ্ছে কই পরিবহন, কই পরিবহন। কিন্তু আমি যদি বলি তোমার আন্তঃফেরত, আন্তঃফেরত, দেখো আন্তঃফেরত মানে কিন্তু আসলে কই ফেরত না, তোমার বিক্রয় ফেরত, বিক্রি ফেরত। বিষয়টা সিম্পল ভাইয়া। তাহলে আন্তঃপরিবহন মানে কি বলতো, কই পরিবহন, আর আন্তঃফেরত মানে কি বলতো, বিক্রয় ফেরত। তাহলে পরিবহনের ক্ষেত্রে আন্ত মানে হচ্ছে কই, কিন্তু বিক্রয়ের ক্ষেত্রে মানে ফেরতের ক্ষেত্রে আন্ত মানে কি বলতো, বিক্রয়। চলো এবার আমরা আরেকটা দেখি। ধরো বললাম যে বহি পরিবহন, বহি পরিবহন। তাহলে বহি পরিবহন মানে হচ্ছে আমার তোমার এই যে বহি পরিবহন, এর মানে হচ্ছে বিক্রয় পরিবহন, বিক্রয় পরিবহন। ওকে, কিন্তু আমি যদি বলি বই ফেরত, বই ফেরত, তাহলে বই ফেরত মানে হচ্ছে কই ফেরত। বিষয়টা সিম্পল না ভাইয়া? আচ্ছা, একটু দেখো ভাইয়া, তাহলে একদম সিম্পল দেখো। তাহলে পরিবহন, দেখো পরিবহনের ক্ষেত্রে বহি মানে কি, বিক্রয়, কিন্তু ফেরতের ক্ষেত্রে বহি মানে কি, কই। সিম্পল ভাইয়া। দেখো পরিবহনের ক্ষেত্রে আন্ত মানে কি, কই, কিন্তু ফেরতের ক্ষেত্রে আন্ত মানে কি, বিক্রয়। এতটুকু মনে রাখলে আই হোপ যে এই বিষয়টা নিয়ে তোমাকে আসলে আর কোনো রকমের হ্যাসেল পোহাতে হবে না। ওকে, তাহলে এখানে ধরো যে শুধু লেখা আছে শুধু পরিবহন। তো শুধু পরিবহন মানে তোমাকে বুঝে নিতে হবে ওটা কি বলতো, আন্তঃপরিবহন অথবা কি, কই পরিবহন। তারপর ধরো যে মজুরি, তারপর ধরো যে বন্দর বা ডক চার্জ। তো ধরো তুমি একটা পণ্য বিদেশ থেকে আমদানি করছো, তো বিদেশ থেকে পণ্যটা আমদানি করছো বা কিনছো, তো বিদেশ থেকে পণ্য আমদানি করলে বা কই করলে ওই পণ্যটা তোমার দেশে ল্যান্ড করবে। ল্যান্ড করার পরে ওই যে বন্দরের মধ্যে কি কিছুক্ষণ রাখতে হবে না, মানে পণ্য ল্যান্ড করছে, ল্যান্ড করার একদম ইমিডিয়েটলি তুমি তুই আনতে পারবো না, ঠিক না? তো পণ্য বন্দর একদিন থাকলো বা 2 দিন থাকলো, তো ওরা যে বন্দরে ওই পণ্যটা রাখলো, তুমি যে ওই বন্দরে একটা জায়গা দখল করে রাখলা, ওই জায়গার একটা চার্জ দিতে হবে, একটা ভাড়া দিতে হবে। ওই ভাড়ার নাম হচ্ছে কি বলতো, আমার ডক চার্জ বা বন্দর খরচ। ওকে, ধরো যে তুমি জাহাজে আনছো, জাহাজ ভাড়া লাগছে। তুমি আমদানি শুল্ক, দেখো শুধু শুল্ক মানে কি, শুধু শুল্ক মানে কি ধরে নিতে হবে আমদানি শুল্ক,
বুঝতে পারছো ভাইয়া? অথবা কি আমদানি শুল্ক, এই সবগুলো কি দেখো সবগুলো কিন্তু ক্রয়ের সাথে জড়িত। তুমি পণ্য কিনছো, ওই পণ্য পরিবহন করে আন্তঃপরিবহন মানে কই পরিবহন, পণ্য কিনছো কই করে কি তোমার কারখানায় আনছো, ওই পণ্যের জন্য তুমি যে আনছো ওই যে পণ্য তুমি মানে ধরো তুমি অনেকগুলো কার্টুন আনছো, তো ওই কার্টুনে তুমি কি করছো, তুমি মানে লেবার দিয়ে কি ওই গাড়ি থেকে নামায় তোমার কারখানার ভিতরে ঢুকাইছো, তো একটা লেবারের কষ্ট, একটা মজুরি আছে, ওই যে মজুরি, বন্দর বা ডক চার্জ, তুমি জাহাজে করে আনছো, জাহাজের ভাড়া, আমদানি শুল্ক দিছো, ওই শুল্কের খরচ, এই সবগুলোই কি বলতো, সবগুলো হচ্ছে ক্রয়ের সাথে জড়িত প্রত্যক্ষ খরচ। এবং এই সবগুলো থেকে মোস্ট ইম্পর্টেন্ট সমাপনী মজুদ পণ্য মাইনাস করে দিতে হবে, কারণ এই পণ্যটা তোমার এখনো খরচ হয় নাই, যেহেতু খরচ হয় নাই তো এই খরচ থেকে কি তোমাকে অবশ্যই কি বলতো বাদ দিয়ে দিতে হবে। এই বিষয়টাকে একটু মাথার মধ্যে রাখতে হবে ভাই। ওকে, আচ্ছা। তো এখানে ধরো যে অনেক সময় তোমার যে নগর শুল্ক আছে না, নগর শুল্ক পরীক্ষা আসে, এটা পরীক্ষা থাকে অনেক সময়, নগর শুল্ক, ঠিক আছে। অথবা যে অনেক সময় থাকে জ্বালানি, খুব কম আসে বাট আসে মোটামুটি জ্বালানি। ওকে, এগুলো কিন্তু মোটামুটি কি বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যেই অন্তর্ভুক্ত। এখন হচ্ছে পরিচালন খরচ বলছিলাম না, তাহলে পরিচালন খরচেতে দুইটা বিষয় মনে রাখবা, এটা হচ্ছে অফিসের যত খরচ, অফিস এবং প্রশাসনিক, অফিস এবং কি প্রশাসনিক মানে যত খরচ সব কি পরিচালন খরচ। একটা হচ্ছে বিক্রয় করতে গিয়ে পরোক্ষ যে খরচ, মানে পণ্য কই ছাড়া বিক্রয় করতে গিয়ে যে যে খরচগুলো হবে সবগুলোকে আমার পরিচালন খরচের মধ্যেই আসবে। ধরো যে অফিসের মধ্যে কি হয়, আমাদের অফিসের মধ্যে আমাদেরকে অবশ্যই বেতন দিতে হবে, ভাড়া দিতে হবে, এটা আসবে। আচ্ছা, তো যে অফিসের মধ্যে কি অফিস খরচ বা দফতর, দফতর মানে কি অফিস, অফিস হচ্ছে ইংরেজি, এর বাংলা হচ্ছে কি দপ্তর বা দফতর যাই বলো। ওকে, তাহলে এটা একটা খরচ আছে। ধরো তুমি অফিসের কাজে কোনো জায়গায় ভ্রমণ করলা, ওই ভ্রমণের খরচ আছে, ঠিক না? আচ্ছা, ধরো যে প্যাকিং কথা পরে বললাম, ধরো যে তোমার এখানে তুমি অফিসের নামে বিমা করলা, যে ধরো যে মানে অফিসের নামে অসময় বিমা করে না, তাহলে অফিসের যেটা খরচ, হ্যাঁ তুমি মানে বিমা করছো, এই যেটা বিমা খরচ। বা অনেক সময় কি করি আমরা কর্মচারীদের নামে কি করি বিমা করি, এখানে বিমা খরচ। আচ্ছা, এবার ধরো তুমি যে ইনকাম করে এটা কর দেওয়া লাগে অথবা এটা অবিকর দেওয়া লাগে, এই যে কর বা অবিকর এটা কি বলতো, এটা হচ্ছে আমার পরিচালন ব্যয়। কিন্তু মনে রাখবা আমি যদি বলে আয় কর, দেখো এখন হচ্ছে কর অথবা অবিকর, তাহলে কর অবিকর হচ্ছে কি পরিচালন ব্যয়, কিন্তু আয়কর কি, আয়কর হচ্ছে আমার উত্তোলন। আয়কর কি বলতো ব্যবসার মধ্যে, আয়কর হচ্ছে ব্যবসার মধ্যে একটা উত্তোলন। ওকে, তো উত্তোলনটা কি, উত্তোলনটা যাবে মালিকানা সত্ত্বে, আমরা পরে দেখবো। ওকে, আচ্ছা, এবার দেখো উপযোগ খরচ। উপযোগ কি, ধরো যে অফিসের মধ্যে গ্যাস পানি বিদ্যুৎ লাগে, এগুলো কি উপযোগ খরচ, গ্যাস পানি বিদ্যুৎ। ধরো যে তোমার প্রশাসন মানে প্রশিক্ষণ ভাতা, হ্যাঁ ধরো যে তোমার কর্মীদেরকে কেউ এসে একজন ট্রেনার এসে প্রশিক্ষণ দিল, ওই যে প্রশিক্ষণের খরচ তোমার কি অফিস এবং প্রশাসনিক খরচ, এটা কি একটা প্রশাসনিক খরচ, তো এটা তোমার হবে। আচ্ছা, এবার দেখো তোমার আইন খরচ, ধরো যে মানে অফিসের বা প্রশাসনিক কোনো মানে দরকারে তোমার আইনি সাহায্যের প্রয়োজন হয়েছে, তাহলে আইনের যে খরচটা হচ্ছে এটা কি অবশ্যই পরিচালন ব্যয়তে যাবে। হ্যাঁ, অফিসের ভাড়া, ডাক্তার, যে অফিসে যে ফোন টোন দিয়ে কথাবার্তা বলো, ওয়াইফাই টোয়াইফাই এগুলো যে আছে এগুলোকে ডাক এবং তার খরচ, যোগাযোগ খরচ, হ্যাঁ এসবগুলো কি তোমার অফিসের খরচ। ঠিক আছে, ধরো যে ব্যবসায়িক খরচ, এগুলো কি অফিসের খরচ। অফিসের মধ্যে ধরো যে কাগজ কলম পেন্সিল লাগে, ছাপা এবং মনিহারি, এগুলো কি অফিসের খরচ। তারপর অফিসের আরও বিভিন্ন খরচ আছে না, সাধারণ খরচ, এগুলো ধরো যে সাধারণ খরচ। আপ্যায়ন খরচ, অফিসে কেউ আসছে আপ্যায়ন করছো, খরচ হয়েছে, এটা অফিসের খরচ। আচ্ছা, এই আর কি মোটামুটি ধরো যে তোমার বিষয়। ধরো তুমি অফিসে যে আসবাবপত্র ইউজ করো, মেশিন ইউজ করো, অফিসের যে ইজারা সম্পদ আছে, সুনাম আছে, এগুলো কি অবচয় অবলোপন হয় না? তো যত অবচয় অবলোপন আছে সব কি আমার পরিচালন খরচ। কেন কি তুমি অফিসের মধ্যে ওই সম্পদটা ব্যবহার করতেছো বলেই তো অবচয় হচ্ছে। অবচয় জিনিসটা কি, দেখো অবচয় জিনিসটা হচ্ছে তুমি একটা সম্পদ, একটা স্থায়ী সম্পদ, ওটা তুমি বারবার প্রতিনিয়ত যে ব্যবহার করতেছো, ব্যবহারের ফলে ওই সম্পদের মূল্য কমে যাচ্ছে না। তো তুমি একটা সম্পদ কিনেছিলে 1 লাখ টাকা দিয়ে, 1 বছর পরে কি এটাকে 1 লাখ টাকা সেল করতে পারবা? পারবা না, জীবনও পারবা না। কেন পারবা না? পারবা না হচ্ছে এই কারণে, কারণ বারবার ব্যবহারের কারণে কি হচ্ছে, ওই সম্পদের মূল্য কমে যাচ্ছে। তো এই যে বারবার ব্যবহারের কারণে সম্পদের মূল্য কমে যাচ্ছে, এটাই হচ্ছে অবচয়, এটা হচ্ছে কি তোমার অবলোপন। তাহলে এই যে তুমি এটা কেন হচ্ছে, তুমি অফিসের মধ্যে ব্যবহার করতেছো, প্রশাসনিক কাজে ব্যবহার করতেছো, তাহলে সবগুলোকে আমার পরিচালন ব্যয়তে যাবে। এখন হচ্ছে বিক্রয় উপরিব্যয়, মানে বিক্রয় করতে গিয়ে কি কি পরোক্ষ খরচ হয়েছে এখন দেখে চলো। ধরো বিক্রয় করতে গিয়া তুমি ওই পণ্যটা ক্রেতার বাসায় পৌঁছে দিছো, যেমন যেমন অনেকে আছে না যে তোমার যে ক্যাশ অন ডেলিভারি, হ্যাঁ এক্ষেত্রে কি করো, তোমার ডেলিভারি চার্জ লাগে, লাগে না। ওটা কি আমি পণ্য বিক্রি করছি, তাহলে আমি পণ্য বিক্রি করলে কি ডেলিভারি খরচটা আমি নিজেই বহন করি, নিজেই বহন করে দেখবো অনেক ক্ষেত্রে একদম যে কিনবে তার বাসায় কি আমরা পৌঁছাই দিচ্ছি। এই যে এক্ষেত্রে ডেলিভারি চার্জটা আমি বহন করতেছি, এর উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে বেশি পরিমাণে পণ্য বিক্রি করা।
তাহলে পণ্য বিক্রয় করতে গিয়ে আমার এই ডেলিভারি খরচটা হচ্ছে, এই বহি পরিবহনটা হচ্ছে, তাহলে এর নাম হচ্ছে আমার কি বলতো পরিচালন ব্যয়। মানে এখানে হচ্ছে বহি পরিবহন কি বলতো আমার পরিচালন ব্যয়। ওকে, আচ্ছা চলো আমরা আরো দেখি। ধরো ওই পণ্য তুমি প্যাকিং করে দিছো, তুমি যে প্যাকিং করে দিছো এই প্যাকিং খরচটা কি অবশ্যই বিক্রয়ের জন্য দিছো, তার মানে এটাও কি আমার তোমার পরিচালন ব্যয় যাবে। কিন্তু যদি বলে বিশেষ প্যাকিং, কি বলো তো ভাইয়া বিশেষ প্যাকিং, তো বিশেষ প্যাকিং বললে ওটা কিন্তু তোমার পরিচালন ব্যয়তে যাবে না, ওটা বিক্রিত পণ্যের ব্যয়তে আসবে বিশেষ প্যাকিং খরচ। ওকে, বিশেষ প্যাকিং খরচ এটার মাথার মধ্যে রাখতে হবে। আচ্ছা, তারপর ধরো যে তুমি পণ্য রপ্তানি করছো, পণ্য রপ্তানি করছো মানে কি পণ্য বিক্রি করছো, তো বিক্রি করতে গিয়ে তুমি শুল্ক দিছো, ওই শুল্ক কি আমার অবশ্যই বিক্রয় উপরিবি মানে পরিচালন ব্যয়তে যাবে। তাহলে আমদানি শুল্ক হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, কিন্তু রপ্তানি শুল্ক কি পরিচালন ব্যয়। আর শুধু শুল্ক বলতে তোমাকে বুঝে নিতে হবে এটা আমদানি শুল্ক, ঠিক আছে। আন্তঃপরিবহন বিক্রিত পণ্যের ব্যয়, কিন্তু বহি পরিবহন কি পরিচালন ব্যয়। শুধু পরিবহন বলতে তোমাকে ধরে নিতে হবে এটা বিক্রিত পণ্যের ব্যয়ের আন্তঃপরিবহন। ওকে, আচ্ছা এবার দেখো ভাইয়া, আচ্ছা তাহলে ব্যাংক চার্জ, আচ্ছা ব্যাংক চার্জ নিয়ে আমি একটু আলোচনা করি। হ্যাঁ দেখো, যে ব্যাংক চার্জ এটাকে আসলে এতদিন ধরে অন্যান্য ব্যয়তে দেখানো হইতো, বুঝতে পারছো, কিন্তু এখনকার দিনে আবার এটাকে পরিচালন ব্যয়তে দেখানো হয়। তো এর পেছনে যুক্তিটা কি? যুক্তিটা হচ্ছে আমি ব্যবসায়ের ব্যাংক হিসাবটা খুলছি কেন, ব্যবসায়ের অফিস এবং প্রশাসনিক কাজগুলোকে সঠিকভাবে চালানোর জন্যই তো ব্যাংক হিসাব খুলছি। তাহলে খুলছি ব্যবসার জন্য, ব্যবসাটাকে পরিচালনা করার জন্য। তাহলে ব্যবসা পরিচালনা করতে গিয়ে আমি যে ব্যাংক হিসাব খুলছি, ওই ব্যাংক হিসাবে ব্যাংক কিছু চার্জ কেটে রাখছে। তাহলে ওই যে চার্জটা কেটে রাখছে এটা কি আমার পরিচালনা করতে গিয়ে এই খরচটা হচ্ছে, অফিস এবং প্রশাসনিক কার্যক্রমগুলো সুন্দরভাবে পরিচালনা করতে গিয়ে কি আমার ব্যাংক চার্জটা হচ্ছে, এই জন্য এটাকে পরিচালন ব্যয়ের অন্তর্গতভাবে কি ধরে নিছে। ওকে, আচ্ছা বিক্রয় কমিশন, যে পণ্য বিক্রি করবা একজনকে কমিশন দিচ্ছ, এটা কি অবশ্যই আমার বিক্রয় উপরিবি মানে পরিচালন ব্যয়। তুমি ধরো যে বাট্টা দিছো তুমি কাউকে, বাট্টা, হ্যাঁ যে তুমি পণ্য বিক্রি করছিলা সেই টাকা দিচ্ছে না, এখন কি তুমি তাকে বাট্টা দিছো, ঠিক না। আচ্ছা, তারপর ধরো যে তুমি ওই পণ্যের বিজ্ঞাপন দিছো, বিপণন করছো, মার্কেটিং করছো, ঠিক আছে। তারপর ধরো যে তুমি পণ্য বিক্রি করছিলা, কিন্তু ওই লোক যার কাছে বিক্রি করছিলা সে হচ্ছে বাটপার টাইপের লোক, অথবা সে দেউলিয়া হয়ে গেছে, গরিব হয়ে গেছে, সে আর টাকা দিতে পারতেছে না। এই যে অনাদায়ী পাওনা, মানে তুমি কারো কাছ থেকে টাকা পাও, সে ওই টাকা দিবে না তোমাকে, ওইটা তোমার মানে মাইট চলে গেছে, এক কথা মানে টাকার পাওয়া না, একদম কি টাকা খতম, টাটা বাই বাই হয়ে গেছে, বুঝতে পারছো। এই যে অনাদায়ী পাওনা, এটাও কি এটা তোমার তোমার এই যে পরিচালন ব্যয়ের অন্তর্গতই হবে, বুঝতে পারছো। তাহলে এই সবগুলো যে আমার পরিচালন ব্যয়, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া এই যে এত কিছু পড়লাম, এখানে কি আমার সবগুলো মুখস্থ রাখতে হবে? না রে ভাই, মুখস্থ রাখতে হবে না। অনেক টিচারে বলে যে হ্যাঁ এই চার্ট ধরে ধরে মুখস্থ করতে হবে, না করতে হবে না। তুমি জাস্ট আমি তোমাকে বুঝাই দিলাম না, এখন তুমি যখন প্রশ্নে দেখবা যে বহি পরিবহন, তোমার মাথার মধ্যে খেয়ালবো যে বহি পরিবহনটা কি পণ্য বিক্রয় পরিবহন, তো বিক্রয় করতে গিয়ে খরচ হয়েছে, এটা হচ্ছে অবশ্যই পরিচালন ব্যয়তে যাবে। তুমি যখন দেখবা যে ব্যবসায়িক খরচ, তুমি ভাববা যে ব্যবসায়িক খরচ মানে কি অফিসের মধ্যে খরচ, অবশ্যই কি পরিচালন ব্যয়তে যাবে। তুমি যখন দেখবা যে মজুরি, তো ভাববা কি মজুরি মানে কি পণ্য ক্রয় করতে গিয়ে মজুরি লাগছে, তার মানে কি এটা তোমার ক্রয়ের সাথে সরাসরি জড়িত, বিক্রিত পণ্যের ব্যয়তে যাবে। তোমাকে তো চার্ট ধরে ধরে মুখস্থ করতে হবে না, তুমি জাস্ট ভালো করে একটু বুঝে রাখো। একটু ভালো করে বুঝে রাখলে কিন্তু তুমি মানে তোমাকে তো পরীক্ষা কিন্তু কখনো বলবে না, বলবে যে পরিচালন ব্যয়ের 20টা এক্সাম্পল লিখে, বলবে? কখনো বলবে না পরীক্ষা তোমাকে। তোমাকে কি করতে হবে, তোমাকে জাস্ট মানে তোমার যাতে প্রশ্নটা দেখলে মনে হয় যে হ্যাঁ প্রশ্নের মধ্যে এইটা আছে, এটা ওই ওই জায়গায় যাবে, বুঝতে পারছো। জাস্ট একটু বুঝে বুঝে পড়ো, একটু ধরো যে 5-6 বার একটু এটাকে পড়ো যে কোনগুলো বিকৃত পণ্যের ব্যয়, কোনগুলো পরিচালন ব্যয়, হ্যাঁ কোনগুলো অন্যান্য আয়, কোনগুলো অন্যান্য ব্যয়, একটু ধরে ধরে 5-6 বার পড়ো, তাতেই এনাফ। আর বাকি তুমি যখন বেশি বেশি প্র্যাকটিস করবে না, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। ভাই সত্যি কথা বলি, ভাই একদম সত্যি কথা বলি, আমি নিজে আসলে এই চার্ট পারি না, আমি নিজে আসলে এই চার্ট পারি না। অনেক বই রিসার্চ করে তোমার জন্য চার্টটা বানায় আনছি, আমি নিজে মুখস্থ পারি না, কিন্তু আমি দেখলে কইতে পারি যে হ্যাঁ এই খরচটা কই যাবে, এটা কোন ধরনের খরচ, এটা ইম্পর্টেন্ট। তুমি আসলে দেখে বলতে পারতেছো কিনা যে এটা কোন ধরনের খরচ, এই খরচটা কই যাবে, এতটুকু বলতে পারলে এনাফ ভাইয়া, আর কিছু লাগবে না, বুঝতে পারছো ভাই, এতটুকু বলতে পারলে এনাফ। ওকে, আচ্ছা এবার হচ্ছে অন্যান্য কি আছে বলো তো ভাইয়া। দেখো অন্যান্য কি আছে, ধরো তুমি তোমার ব্যবসার কোনো টাকা এক জায়গায় বিনিয়োগ করছিলা, ওই বিনিয়োগ থেকে তুমি সুদ পাইছো, তো এটা তোমার ব্যবসার মেইন যে কার্যক্রম, মেইন যে অপারেশন এর সাথে জড়িত না। ওইখান থেকে তুমি তো ধরো যে এক্সট্রা ইনকাম আছে না, ওটা হচ্ছে অন্যান্য নয়। তুমি এক জায়গায় বিনিয়োগ, আমার কাছে কিছু টাকা এক্সট্রা পয়সা আছে, এটা আমি এক জায়গায় বিনিয়োগ করলাম, ঠিক আছে ভাই করলাম, তো ওইখান থেকে আমার কিছু আয় হইলো, ইনকাম হইলো, মানে এক্সট্রা ইনকাম, তো এই যে বিনিয়োগের সুদ। ধরো কমিশন, তোমার তো কমিশন পাওয়ার কথা না,
তারপর তুমি কমিশন পাই গেছো। তোমার মূল আয় কি? তোমার মূল আয় হচ্ছে পণ্য বিক্রি করবা, কিন্তু তোমার তো কমিশন পাওয়ার কথা না, বাট কমিশন পাই গেছো, এক্সট্রা ইনকাম। ওকে, একটু সাইড ইনকাম করতে হবে না? ঠিক আছে, এই যে সাইড ইনকাম করলা, ঠিক আছে, এটা হচ্ছে কি অন্যান্য আয়, বুঝতে পারছো? বা ধরো তুমি কোনো একটা ব্যবসার শেয়ার কিনলে, তুমি যে ব্যবসার শেয়ার কিনছো ওখানে তুমি কি লভ্যাংশ পাইছো, এক্সট্রা ইনকাম, বুঝতে পারছো? আচ্ছা, বাট্টা, ধরো তুমি একটু বাটপারি করছো, যে হ্যাঁ মানে বাট্টাটা কখন পাও তুমি? ধরো বাট্টা তুমি কখন দো আগে বলছো, ধরো তুমি তুমি ধরো একজন থেকে টাকা পাও, যে আমি মিস্টার রহিম থেকে 1,000 টাকা পাই, কিন্তু ওই অনেক বাটপারি টাউটারি করতেছে যে টাকা দিব 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 না, আজকে কালকে পরশু এরকম করতেছে, বুঝতে পারছো? আচ্ছা, তো তুমি বলো যে ভাই আমি তোর থেকে 1,000 টাকা পাই, বাদ দে, তোকে 100 টাকা দেওয়া লাগবে না, তোকে আমি 100 টাকা দিলাম, ডিসকাউন্ট দিলাম, আর 900 টাকা আমাকে দিয়ে দে। এই যে 100 তোমাকে ডিসকাউন্ট দিলা, কেন দিছো? যাতে টাকাটা তাড়াতাড়ি আদায় করতে পারো। এটা হচ্ছে কি, তুমি তাকে বাট্টা দিয়েছো। তো অনেক সময় তুমি এরকম বাটপারি করো যে আই টাকা দিব ভাই, কালকে দিব, পরশু দিব, তখন ওই লোক কি বলে যে ভাই এই নাও 50 টাকা ডিসকাউন্ট, আমার টাকা দিয়ে দাও। এই যে তুমি বাট্টা পাইলা, প্রাপ্ত বাট্টা, এটা কি ইনকাম? এক্সট্রা ইনকাম। তো এই এক্সট্রা ইনকাম কিন্তু দরকার আছে, বুঝতে পারছো? তো এগুলো হচ্ছে কি অন্যান্য নয়। তো তোমাদেরকে অ্যাকাউন্টিংয়ে শিখাবো যে আসলে কীভাবে একটু এক্সট্রা ইনকাম করা যায়, বুঝতে পারছো? হালাল উপায়, ঠিক আছে, হারাম উপায়ে না, হালাল উপায়ে, লিগাল ওয়েতে কীভাবে আসলে একটু এক্সট্রা ইনকাম করা যায়, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো উপপাড়া। এই উপপাড়া জিনিসটা কি জানো? আচ্ছা দেখো, তুমি দেখবা যে অনেক জায়গাতে যে টুলেট সাবলেট আছে না, বলো তো টুলেট সাবলেট। দেখো টুলেট একটা হচ্ছে কি তোমার টুলেট, আরেকটা হচ্ছে আমার সাবলেট। তো টুলেট মানে হচ্ছে, ধরো যে আমি হচ্ছে বাড়িওয়ালা, তো আমি বাড়িওয়ালা, বাড়ির মালিক হচ্ছে আমি, তো আমার বাড়ি থেকে একটা অংশকে আমি ভাড়া দিচ্ছি, তখন আমি মালিক, বাড়ির মালিক, এবং আমি একটা অংশ ভাড়া দিচ্ছি, এবং এটা হচ্ছে টুলেট, বুঝতে পারছো? কিন্তু ধরো আমি নিজেই হচ্ছে ভাড়াটিয়া, আমি নিজে কি ভাড়াটিয়া, তা আমার কিন্তু মেইন ইনকাম মানে বাসা ভাড়া দেওয়া না, আমি নিজেই ভাড়াটিয়া। বাট তোর আমার রুম আছে তোমার 3টা, তো আমার 2টা রুম আমি ইউজ করি, একটা রুম আমার দরকার পড়ে না, ওই রুমটা আমি একজনকে 10,000 টাকা বা ধরো যে 5,000 টাকা ভাড়া দিয়ে দিলাম। তো এই যে আমার মেইন ইনকাম কিন্তু বাসা ভাড়া না, বাট আমি একটা সাইড ইনকাম করলাম, যে আমি বাসাটা নিয়েছিলাম 3 রুমের বাসা, আমার 1 রুম দরকার পড়তেছে না, ওটাকে আমি ভাড়া দিয়ে দিলাম, ওটা হচ্ছে সাবলেট, ওটাকে বাংলায় বলে উপভাড়া, বুঝতে পারছো? তাহলে এই যে উপভাড়াটা বললাম আমরা, এটাও কি, এটা কিন্তু আমার একটা সাইড ইনকাম। ওকে ভাই? আচ্ছা, তো আমি ব্যাংকে, আমার ব্যবসাটাকে কি ব্যাংকে আছে, তাই ওখান থেকে আমার সুদ আসছে অটোমেটিক, ওইটা আমার একটা সাইড ইনকাম। আচ্ছা, ধরো আমি কাউকে ঋণ দিয়েছিলাম, দেখো কাউকে ঋণ দেওয়া মানে কি, মানে বিনিয়োগের সুদ যে কথা, প্রদত্ত ঋণের সুদ সেম কথা, মানে শুধু ঋণের সুদ, খেয়াল করো ভাইয়া, শুধু ঋণের সুদ, এটা হচ্ছে খরচ। হ্যাঁ, ঋণের সুদ, এটাকে আমরা তো খরচ, শুধু ঋণের সুদ। কিন্তু আমি যদি বলি প্রদত্ত ঋণের সুদ, প্রদত্ত ঋণের সুদ মানে তুমি ঋণ দিয়েছো, মানে তুমি ঋণ দিয়েছো মানে কি, তুমি এটা এক জায়গায় ইনভেস্ট করছো, ওই ইনভেস্টমেন্ট থেকে তুমি যে আয় হবে, যে সুদ পাও, তোমার জন্য আয়। ধরো তুমি ঋণ নিয়েছো, তুমি যদি ঋণ নাও, ওই ঋণের যে সুদ দিবা ওটা হচ্ছে খরচ। আর তুমি যদি ঋণ দাও কাউকে, তারপর তুমি ইনভেস্ট করছো, ওইখান থেকে তুমি যে সুদ পাবা ওটা তোমার জন্য আয়, ঠিক আছে? এটা এটা একটা সাইড ইনকামের মতো। ওকে, আচ্ছা আচ্ছা, এবার দেখো ভাই, তো শিক্ষা নিবেশ সালামি, এই জিনিসটা কি? আচ্ছা, এই জিনিসটা একটু বলে দেখো, একটা হচ্ছে শিক্ষা নিবেশ সালামি, একটা হচ্ছে শিক্ষা নিবেশ ভাতা। ওকে, দেখো একটা হচ্ছে শিক্ষানবিশ সালামি, শিক্ষানবিশ সালামি, একটা হচ্ছে শিক্ষানবিশ ভাতা। তো ও ভাতাটা হচ্ছে আমার জন্য কি বলতো ব্যয়, আর সালামি কি আমার জন্য একটা আয়। এখন জিনিসটাকে ধরো, ধরো তোমার শিক্ষা নিবেশ সালামি, ধরো আমার ব্যবসার মধ্যে অন্য ব্যবসায়ের কয়েকজন কর্মীরা কাজ শিখতে আসলো, তো তারা যে কাজ শিখতে আসলো আমার কাছে, তারা অবশ্যই আমাকে টাকা দিবে, টাকা দিয়ে কাজ শিখবে, এটা হচ্ছে আমার জন্য কি শিক্ষা নিবেশ সালামি। ধরো আমার প্রতিষ্ঠানের কর্মীরা কোনো একটা ট্রেনিংয়ে গেল কোনো কিছু শিখতে, তো ওই ক্ষেত্রে তাদের যে খরচটা, ওইখানে যে মানে মানে তার ওখান থেকে যে ট্রেনিংটা পাবে, যে কাজটা শিখবে, এ খরচকে আমাকে বহন করতে হবে, ওটা হচ্ছে আমার জন্য কি শিক্ষানবিশ ভাতা। বিষয়টা ক্লিয়ার? তাহলে অন্য প্রতিষ্ঠানের কর্মীরা যদি আমার কাছে কাজ শিখতে আসে বা কোনো ট্রেনিং নিতে আসে, ওইখান থেকে আমার যে ইনকাম হবে ওটা হচ্ছে শিক্ষানবিশ সালামি। আর আমার প্রতিষ্ঠানের কর্মীরা অন্য কোথাও কাজ করতে গেছে, ওইখানে খরচটা আমি বহন করব, ওটা আমার জন্য খরচ, ওটা হচ্ছে শিক্ষানবিশ ভাতা। মানে তারা প্রশিক্ষণ নিতে গেছে, ট্রেনিং নিতে গেছে, ওইখানে আমার যদি আয় হই সালামি, আর খরচ হইলে ভাতা। ওকে, সিম্পল।
এর মধ্যে এক্সট্রা ইনকাম বা এক্সট্রা খরচ যাই বলো। সম্পত্তি বিক্রিজনিত লাভ, ধরো আমি তো নর্মালি কি সম্পত্তি বিক্রি করি না, আমি বিক্রি করি পণ্য। আমি বিক্রি করি পণ্য, বাট ধরো যে বাই চান্স আমার একটা সম্পত্তি পুরাতন হয়ে গেছে, তো ওই পুরাতন সম্পত্তি আমি বিক্রি করে দিছি, তো বিক্রি করে দিয়ে আমার ওটা লাভ হয়েছে, এটা একটা এক্সট্রা ইনকাম, এটা এখানে আসবে। ঠিক আছে, আচ্ছা এবার ধরো ঋণের সুদ, তুমি ঋণ নিছিলা, ওইখানে তোমাকে সুদ দেওয়া লাগতেছে, তোমার জন্য খরচ, অন্যান্য ব্যয়। বা ঋণপত্রের সুদ সেম কথা, ঠিক আছে। ঋণের সুদ মানে হচ্ছে এখানে কোনো তোমার মানে লিখিত চুক্তি নাই, মৌখিক চুক্তি। আর ঋণপত্র মানে এখানে তোমার লিখিত চুক্তি, ডিবেঞ্চার। ওকে, আচ্ছা। ব্যাংক জমাতিরিক্তের সুদ, দেখো ব্যাংক জমাতিরিক্ত মানে হচ্ছে এক ধরনের ঋণ, বুঝতে পারছো? এই যে ব্যাংক জমাতিরিক্ত বলে না, যে ব্যাংক জমাতিরিক্ত, এই ব্যাংক জমাতিরিক্ত মানে হচ্ছে এক ধরনের কি বলতো স্বল্প মেয়াদী ঋণ। এটার যে সুদ, এটা হচ্ছে আমার অন্যান্য ব্যয়। আর এটা তো বললাম শিক্ষা নিবেশ বাধ্য হচ্ছে আমার জন্য একটা অন্যান্য ব্যয়। সম্পত্তি বিক্রি করলে তো লাভ হবে সবসময় এমন না, ক্ষতিও হইতে পারে। ওই ক্ষতিটা কি, ওটা হচ্ছে আমার অন্যান্য ব্যয়তে যাবে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা। আর ধরো যে এছাড়া অনেক ক্ষতি, বিবিধ মানে বিবিধ যত ক্ষতি আছে সবগুলোকে আমার আসলে অন্যান্য ব্যয়তে আসবে। তো বিবিধ কি ক্ষতি হইতে পারে? ধরো যে বিবিধ ক্ষতি হইতে পারে আমার, ধরো সিম্পল, ধরো আমার পণ্য চুরি হয়ে গেছে, পণ্য চুরি হয়ে গেছে, এটা বিবিধ ক্ষতি হইতে পারে। ধরো আমার টাকা চুরি হয়েছে, এটা বিবিধ ক্ষতি হইতে পারে। ধরো তোমার আগুনে বিনষ্ট পণ্য, মানে পণ্য আগুনে নষ্ট হয়ে গেছে, আগুনে বিনষ্ট পণ্য, এটা আমার বিবিধ ক্ষতি হইতে পারে, ঠিক না? তো এই হচ্ছে মোটামুটি কি বলতো আমার বিবিধ ক্ষতির ব্যাপার স্যাপার। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তো এগুলো মোটামুটি তোমার জানলেই হবে। তার মানে এখন আসলে আমি প্রত্যেকটা ব্যয় চিনি, যে কোনটা বিক্রিত পণ্যের ব্যয় আমি চিনি, কোনটা পরিচালন ব্যয় আমি চিনি, ঠিক না? কোনটা অন্যান্য আয় আমি চিনি, কোনটা অন্যান্য ব্যয় আমি কি চিনি। এখন আর তোমার কে পাইছে, এখন তো আর্থিক বিবরণ একদম হাতের মুঠোয় চলে আসছে, বুঝতে পারছো? হাতে মুঠ করবা আর ছুম করে ছেড়ে দিবা, একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে, কুল।